হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের বাংলা ক্লাসে। সাথে আছি আমি মাহমুদ স্যার। আশা করি তোমরা সবাই ভালো আছো, বাড়িতে আছো, বাসায় আছো, যে যেখানে আছো নিরাপদে থাকো, সুস্থ থাকার চেষ্টা করো, পরিবারকে সহযোগিতা করো। এই সবের মধ্যেও আমাদেরকে পড়াশোনাটা কিন্তু ঠিকমতো চালিয়ে যেতে হবে। তোমরা জানো যে সময়ের সাথে কাজের সঙ্গতি রাখতে হবে, তা না হলে সময় কারোর জন্য বসে থাকে না। আমরা আজকে অর্ধবার্ষিক পরীক্ষার আমাদের সর্বশেষ যে কবিতাটি আছে তার নাম সবার আমি ছাত্র। কবিতাটির লেখক সুনির্মল বসু। ছোট একটা গল্প দিয়ে তোমাদের কাছে কবিতাটা শুরু করব। তোমরা আম গাছ দেখেছ, গাছে যখন আম ধরে ধীরে ধীরে গুটি থেকে বড় হয়ে যায়, আটিগুলো শক্ত হয়ে আম পেকে যায়, তারপর পাকা আম একেবারে ডাল শুদ্ধ নিচের দিকে নেমে আসে। মানুষের জন্য গাছ তার ফলকে উজাড় করে দেয়। গাছে যখন ফল থাকে না তখনও কিন্তু গাছ সোজা হয়ে দাঁড়িয়ে থাকে। বলতো, একেবারে পাকা আম গাছ শুদ্ধ যদি আমরা চোখের সামনে দেখি, আমরা কি শুধু আমই খাই? না, যদি একটু হৃদয়ের দৃষ্টি দিয়ে তাকাই তাহলে আমরা দেখতে পাবো যে গাছে ফল আসলে গাছ তার সেই ফল মানুষের জন্য উজাড় করে দেয়। অর্থাৎ তার নিজের ফল সে নিজে খাচ্ছে না, অন্যের জন্য সেটাকে উৎসর্গ করছে। তাহলে এখান থেকে আমরা একটা বিষয় শিক্ষা নিতে পারি। সেটি কি? আমরাও অন্যের জন্য নিজেকে উৎসর্গ করব, শুধু নিজের জন্য বাঁচব না, নিজেই খেয়ে পড়ে ভালো থাকব, আর আমার আপনজন প্রতিবেশীরা অর্থ কষ্টে থাকবে, অন্য কষ্টে থাকবে। এটা কিন্তু ভালো মানুষের লক্ষণ নয়। তাহলে দেখো, আমাদের চারপাশে যে প্রকৃতি, যে আলো বাতাস মাটি পানি বায়ু চন্দ্র সূর্য পাহাড় পর্বত নদী নালা, সব কিছুর দিকে যদি আমরা একটু হৃদয় দিয়ে তাকাই, আমরা আসলে চোখ দিয়ে দেখি কিন্তু হৃদয় দিয়ে তাকাই না। আমরা যদি হৃদয় দিয়ে অনুভব করবার চেষ্টা করি তাহলে প্রত্যেকটি অনুষঙ্গ থেকে, প্রকৃতির প্রত্যেকটি জায়গা থেকেই কিন্তু মানুষের জন্য অসাধারণ শিক্ষণীয় কিছু দিক আছে। তুমি বাতাসের কাছে শিখতে পারবে, তুমি মাটির কাছে শিখতে পারবে, তুমি পাহাড়ের কাছে শিখতে পারবে, তুমি নদীর কাছে শিখতে পারবে, তুমি চন্দ্র সূর্যের কাছে শিখতে পারবে। তার মানে কি? আমি যদি ছাত্র হই তাহলে পৃথিবীর প্রত্যেকটি অনুষঙ্গ, প্রকৃতির প্রত্যেকটি অংশ আমার কাছে এক একটা শিক্ষণীয় দিকের কথা বলবে। অসাধারণ এই কবিতাটি। মানুষের শেখার যে কোনো শেষ নেই। মানুষ চাইলে তার আশেপাশের যে কোনো জায়গা থেকেই যে শিখতে পারে, এই বিষয়টি এই কবিতায় তুলে ধরবার চেষ্টা করা হয়েছে। আমি একজন ছাত্র, আমার শিক্ষাগুরু সবাই, আমার বাবা মা, আমার শিক্ষক, প্রকৃতির নানান অনুষঙ্গ, সব কিছু থেকে চাইলেই আমি শিক্ষা নিতে পারি। চলো, সুনির্মল বসু আমাদেরকে কি উপদেশ বলে এই কবিতাটি শিখাবেন আমরা একটু দেখে নিতে চাই। আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে। আমরা উদার হব কার মতো? মাথার উপরে সীমাহীন খোলা দিগন্ত বিস্তৃত নীল আকাশের মতো। আকাশের যেমন কোনো শেষ নেই, তোমার উদারতার যেন কোনো শেষ না থাকে। তুমি সবার জন্য উদার হবে। কর্মী অর্থাৎ কাজ করব কিভাবে? আমি যারা কাজ করে তারাই কর্মী। আমরা কিছুক্ষণ কাজ করবার পর মনে করি যে না, অনেক কাজ হয়ে গেছে, এখন আর নয়, একটু বিশ্রাম নেই। না, সুনির্মল বসু এই কবি তাই বললেন, কর্মী হবার মন্ত্র বা মন্ত্রণা বা উপদেশ আমি পাবো কার কাছে? বায়ুর কাছ থেকে। বায়ু অনবরত অবিরত সব সময় কোনো না কোনো দিক থেকে অন্যদিকে প্রবাহিত হয়, অর্থাৎ তার বিশ্রাম বা বিরাম নেওয়ার কোনো প্রয়োজন হয় না। ঠিক তেমনি কাজের ক্ষেত্রে আমরা বায়ুর কাছ থেকে শিক্ষা নিতে পারি যে জীবনের প্রত্যেকটি সময় প্রত্যেকটি মুহূর্তকেই কাজের মধ্যে ব্যয় করতে হবে। পাহাড় শিখায় তাহার সমান হই যেন ভাই মৌন মহান। আমরা খালি চোখে পাহাড় দেখি, পাহাড় দেখতে যাই। বাংলাদেশের রাঙ্গামাটি, বান্দরবন, খাগড়াছড়ি যে তিনটি পার্বত্য জেলা আছে, আমরা সেখানে পাহাড়ের সৌন্দর্য দেখতে যাই, কিন্তু পাহাড় থেকে যে শিক্ষা নেওয়ারও একটি দিক আছে এটি আমরা কখনোই দেখতে পাই না। ঠিক কবি আমাদের এই কথাটি অন্তরে ধরিয়ে দিলেন। কবি বললেন, পাহাড় শেখায় তাহার সমান হই যেন ভাই মৌন মহান। এখানে পাহাড়ের কাছ থেকে দুটি বিষয় শিক্ষণীয় আছে। এক, তুমি পাহাড়ের মতো অনেক বড় মাপের উঁচু মাপের মানুষ হবে, কিন্তু
বড় অনেক উঁচু কিংবা অনেক বড় মাপের মানুষ হওয়া সত্ত্বেও পাহাড় যেমন নীরবে স্থির হয়ে শান্ত চুপচাপ থাকে, ঠিক তেমনি তুমি অনেক বড় মানুষ হলেও তুমি যেন অহংকারী না হও। তুমি অনেক বড় মানুষ হলেও তুমি যেন অন্যের ক্ষতির কারণ না হও। অর্থাৎ তুমি কর্মে হবে অনেক বড়, কিন্তু অনেক বড় হওয়া সত্ত্বেও তুমি পাহাড়ের মতো শান্ত, পাহাড়ের মতো নীরব স্তব্ধ হতে হবে। তোমার দ্বারা কেউ যেন কোনোভাবে তোমার কথায় কাজে আচরণে কষ্ট না পায়। এবার আসো, খোলা মাঠের উপদেশে দিল খোলা হই তাইরে। খোলা মাঠ, দিগন্ত বিস্তৃত ফসলের মাঠ আমাদেরকে শিক্ষা দেয় যে তোমার এই দিল, তোমার এই মনটা, তোমার হৃদয়টা খোলাসা করো। তোমার মনটাকে সংকীর্ণ করো না, নিজের গণ্ডির মধ্যে আটকে রেখো না। দিল খোলা হও। দিলের ভিতরে, মনের ভিতরে কোনো জটিলতা, কুটিলতা, অন্যের অমঙ্গল কামনা, এসব বিষয় নিয়ে কখনোই যেন তুমি ব্যস্ত না থাকো। চাঁদ শিখালো হাসতে মিঠে, মধুর কথা বলতে। চাঁদ এবং সূর্য প্রকৃতির দুটি বড় অনুষঙ্গ, আল্লাহর দুটি অপূর্ব সৃষ্টি। এই দুটো থেকেও না আমরা অনেক কিছু শিখতে পারি। সূর্য আমায় মন্ত্রণা দেয়, আমাকে উপদেশ দেয়, আমার মনের ভিতরে স্বপ্ন দেখায় আপন তেজে জ্বলতে। আপন তেজে জ্বলতে মানে সূর্য গোটা পৃথিবীকে আলোকিত করে। ঠিক তেমনি তুমিও তোমার কাজের মাধ্যমে তোমার জীবনকে আলোকিত করতে পারো। তোমার সমাজকে, তোমার পরিবারকে, তোমার দেশকেও তুমি আলোকিত করতে পারো। অর্থাৎ তুমি সূর্যের মতো আলোকিত মানুষ হও, সূর্যের মতো উপকারী হও, সূর্যের মতো সারা পৃথিবীকে তোমার কর্ম অনুপ্রেরণায় আলোকিত করো। চাঁদ শেখালো হাসতে মিঠে। আর মুখটা যেন সবসময় হাসি মাখা থাকে, মুখে যেন কোনো কষ্ট, কোনো দুঃখ অন্তরে থাকলেও মুখে যেন তার রেশ না থাকে। এই জন্য কবি বললেন, চাঁদ শেখালো হাসতে মিঠে। মিষ্টি করে সারাক্ষণ ঠোঁটের কোনায় যেন একটা মিষ্টি মধুর হাসি থাকে। মধুর কথা বলতে, সুন্দর করে কথা বলবে, মিষ্টি করে মধুর মতো কথা বলবে, ঠিক হাস্যোজ্জ্বল চাঁদের মতো। ইঙ্গিতে তার শিখায় সাগর। সাগর তোমাকে ইঙ্গিত করে শেখাচ্ছে অন্তর হোক রত্ন আকর। নদীর কাছে শিক্ষা পেলাম আপন বেগে চলতে। তাহলে সাগর এবং নদী প্রকৃতির দুটি বিরাট অনুষঙ্গ। এই দুটি অনুষঙ্গ থেকে আমরা কি শিখব? ইঙ্গিতে তার শিখায় সাগর। সাগর তোমাকে ইঙ্গিত করে শেখাচ্ছে অন্তর মানে তোমার হৃদয় হোক রত্ন আকর। তোমার হৃদয়টা সম্পদে পরিপূর্ণ হোক। আসলে হৃদয়টা জ্ঞানের সম্পদে বা জ্ঞানের আকর মানে পরিপূর্ণ হওয়া। অর্থাৎ তোমার সম্পদের খনি হোক, হৃদয়টা তোমার জ্ঞানের খনি হোক। তুমি হৃদয়ে জ্ঞানবান মানুষ হবে। তোমার হৃদয়ে ভরা থাকবে জ্ঞান, তোমার হৃদয় ভরা থাকবে অন্যের জন্য মঙ্গল কামনা। সব কিছু মিলিয়ে সাগর যেরকম তার বুকে অসংখ্য মণিমুক্তা জমিয়ে রেখে মানব কল্যাণে নিজেকে নিয়োজিত করে উৎসর্গ করে রেখেছে, ঠিক তেমনি তুমিও জ্ঞান অর্জন করবে অপরের কল্যাণের জন্য, মানবের উপকারের জন্য। নদীর কাছে শিক্ষা পেলাম আপন বেগে চলতে। নদী তোমাকে সদা প্রবাহমান গতিশীল থাকতে শিক্ষা দিচ্ছে। নদী দেখো, কখনো নদীর পানি স্থির হয়ে বসে থাকে না, দাঁড়িয়ে থাকে না। নদী সারাক্ষণ চলতে থাকে। ঠিক তেমনি নদীর কাছে শিক্ষা পেলাম আপন বেগে চলতে, যে নিজের মতো কাজ করে যেতে হবে, নদীর মতো সদা প্রবাহমান এবং গতিশীল থাকতে হবে। এবার আসো, যে মাটির উপরে আমরা বসবাস করছি, ফসল ফলাচ্ছি, বাড়িঘর রাস্তাঘাট নির্মাণ করছি, সেই মাটির কাছ থেকেও আমাদের শিক্ষণীয়তার অনেক দিক আছে। মাটির কাছে সহিষ্ণুতা, সহিষ্ণুতার শব্দ অর্থ সহ্য করার ক্ষমতা পেলাম আমি শিক্ষা। মাটি তার বুকে ফসল ফলায়, তার বুকে দিঘি নালা, সমুদ্র সাগর সব কিছুই মাটির বুকে গড়ে উঠেছে। মাটির বুক চিরে আমরা জমি চাষ করে ফসল বুনছি, মাটি খুঁড়ে গর্ত করেই আমরা বাড়িঘর নির্মাণ করার কাজ করছি। অথচ দেখো, মাটি কিন্তু একবারও তার কখনো প্রতিবাদ বা কখনো বিরুদ্ধচারণ করে না। অতএব তোমার সহ্য করার ক্ষমতা হবে মাটির মতো। মাটিকে আমরা অনেকভাবে কষ্ট দিই, কিন্তু মাটি কখনো এই কষ্টের কথা চিৎকার করে বলে না কিংবা প্রতিবাদ করে না। আপন কাজে কঠোর হতে পাষাণ দিল দীক্ষা। পাষাণ শব্দের অর্থটি পাথর, যে নিজের কাজে কঠোর হতে হবে।
এই কঠোরতার শিক্ষা, অর্থাৎ যা কিছু করবার জন্য তুমি পরিকল্পনা করবে সেটা অত্যন্ত শক্ত পরিকল্পনার মাধ্যমে সেটা বাস্তবায়ন করবে, অর্থাৎ নিজের কাজের প্রতি যত্নবান হওয়ার জন্য পাথরের কাছ থেকে শিক্ষা নিতে পারো। যে পাথর যেরকম দৃঢ় শক্ত, ঠিক তেমনি তুমিও তোমার প্রতিজ্ঞা পূরণে, তোমার স্বপ্ন পূরণে তুমি অবিচল থাকবে, অটল থাকবে। এবার আসো, ঝর্ণা তাহার সহজ গানে গান জাগাল আমার প্রাণে। মিষ্টিমধুর ঝর্ণার যে পানির শব্দ সেটা গানের মতো। ঝর্ণার পানির শব্দকে মিষ্টিমধুর গানের সঙ্গে তুলনা করা হয়েছে। ঝর্ণা তাহার সহজ গানে গান জাগাল আমার প্রাণে। ঝর্ণা প্রকৃতির একটি অনুষঙ্গ। আমরা বড় বড় ঝর্ণাগুলো দেখেছি, সেই নায়াগ্রা ফলস থেকে শুরু করে বাংলাদেশেও কিন্তু মাধবকুণ্ড জলপ্রপাত নামে যে সবচেয়ে বড় ঝর্ণাটি আছে, সেখানে গেলে তুমি অদ্ভুতভাবে তাকিয়ে থাকবে তার জল পড়ার দৃশ্য এবং পানি পড়ার শব্দের সঙ্গে যে মধুর আবেশটা ভেসে আছে। তুমি ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকবে, দেখতে থাকবে, শুনতে থাকবে, কখনো তোমার কাছে বিরক্ত লাগবে না। শ্যামবনানীর সরলতা আমায় দিল ভিক্ষা। বনের সবুজের মতো বনটা সব সময় সজীব সতেজ রাখতে হবে। কখনো নির্জীব, অসার, অন্যমনস্ক, অলস হওয়া যাবে না। তাহলে সবুজ বন থেকে মনটাকে চিরসবুজ রাখার শিক্ষা আমরা পেতে পারি। কবি সর্বশেষ আমাদেরকে উপসংহারে নিয়ে গেলেন। এই যে আমরা এত কিছু শিখলাম, আমরা কি কি শিখলাম? আকাশের কাছ থেকে শিখলাম, বায়ুর কাছ থেকে, পাহাড়ের কাছ থেকে, খোলা মাঠের কাছ থেকে, সূর্যের কাছ থেকে, চন্দ্রের কাছ থেকে, সাগরের কাছ থেকে, নদীর কাছ থেকে। এরপরে আমরা শিখলাম মাটির কাছ থেকে, আমরা শিখলাম পাথরের কাছ থেকে, ঝর্ণার কাছ থেকে, কিংবা সবুজ শ্যামল বনানীর কাছ থেকে। সর্বশেষ কবি বললেন যে বিশ্বজোড়া পাঠশালা মোর। এই গোটা বিশ্বটাই আমার একটা স্কুল, আমার একটা বিদ্যালয়, আমার একটা শিক্ষালয়। সবার আমি ছাত্র, সারা পৃথিবীর প্রত্যেকটা অনুষঙ্গেরই আমি ছাত্র। আমি আকাশের ছাত্র, আমি বাতাসের ছাত্র, আমি মাটির ছাত্র, আমি ঝর্ণার ছাত্র, আমি পাথরেরও ছাত্র। বিশ্বজোড়া পাঠশালা মোর। গোটা পৃথিবীটাই আমার কাছে একটা শিক্ষালয়, একটা স্কুল, একটা বিদ্যালয়। সবার আমি ছাত্র। নানান ভাবের নতুন জিনিস শিখছি দিবারাত্র। যে প্রত্যেকটা জিনিস নিত্য নতুনভাবে নতুন করে সামনে আসছে, নতুন করে ভাবছি, দেখছি, শুনছি এবং সেটি শিখবার চেষ্টা করছি। নানান ভাবের নতুন জিনিস, যে নতুন নতুন অনেক জিনিস দিনরাত দেখছি আর শিখছি, দেখছি আর শিখছি। এই পৃথিবীর বিরাট খাতায় পাঠ্য যেসব পাতায় পাতায় পাঠ্য সিলেবাস থাকে, আমাদের বই থাকে, কিন্তু পৃথিবীটা যদি একটা বিদ্যালয় হয় তাহলে পৃথিবীর প্রত্যেকটি অনুষঙ্গই হচ্ছে আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত। এই জন্য কবি বললেন এই পৃথিবীর বিরাট খাতা। পৃথিবীটা যদি একটা খাতা হয় তাহলে খাতার প্রত্যেক পৃষ্ঠায় পৃষ্ঠায় লেখা আছে তার জ্ঞান। শিখছি সেসব কৌতূহলে, সন্দেহ নেই মাত্র। কৌতূহল শব্দের অর্থ হচ্ছে নতুন কিছু জানার ইচ্ছা। যদি তোমার ভিতরে নতুন কিছু জানার ইচ্ছা থাকে, বোঝার ইচ্ছা থাকে, তাহলেই তুমি শিখতে পারবে, কোনো সন্দেহ নেই। তার মানে শেখার ইচ্ছা মানসিকতা নিয়েই আসলে তাকাতে হবে, শুধু চোখ দিয়ে নয়। আজ আমাদের হৃদয় দিয়ে তাকাতে হবে প্রকৃতির প্রত্যেকটি অনুষঙ্গের দিকে। তাহলেই তার কাছ থেকে তোমার জীবনজয়ী বা তোমার জীবনের স্বপ্ন পূরণের জন্য অনেক শিক্ষণীয় দিক তুমি খুঁজে পাবে। এই ছিল কবিতাটি। সর্বশেষ পর্যন্ত আমরা দেখার চেষ্টা করলাম। এখানে শব্দের অর্থগুলো দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ। কবিতাটি পাঠের উদ্দেশ্য যদি আমরা বলি, শিক্ষার্থীকে সততা এবং নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ করবার জন্য এই কবিতাটি লেখা হয়েছে, সেটাও আমরা দেখতে পাচ্ছি। আমরা একটু পাঠ পরিচিতিটুকু একবার এক নজর দেখে নিতে চাই। জন্মগতভাবেই বেঁচে থাকার জন্য মানুষ প্রকৃতির উপর নির্ভরশীল। মানবিক এবং নৈতিক শিক্ষালাভের প্রকৃতি সবচেয়ে বড় সহায়ক শক্তি। আকাশের অসীমতা আমাদের উদারতার শেখায়। আমাদের কর্মপ্রেরণার বড় উৎস নিরন্তর বায়ু প্রবাহ। পাহাড়ের উচ্চতা আমাদের উদারতার শিক্ষায় উৎসাহ যোগায়। আত্মত্যাগের আরেকটি বড় উদাহরণ হচ্ছে সূর্য। সে তার নিজের আলো দিয়ে সবাইকে আলোকিত করে। সাগর তার বুকে যুগ যুগ ধরে বিশাল রত্ন ভাণ্ডার সংরক্ষণ করে নীরবে মানব কল্যাণের জন্য বয়ে যায়। নদী আমাদের গতিশীল থাকার শিক্ষা দেয়। গতিময় ঝর্ণা মনকে ভিতর থেকে চলমান রাখতে সাহায্য করে।
সাহায্য করে। সবুজ বন আমাদের মনকে রাখে সজীব। মাটি নিজে যেমন সবকিছু সহ্য করতে পারে, তেমনি আমাদেরও সে সহিষ্ণুতার শিক্ষা দেয়। নিজের সব কাজে দৃঢ় থাকার শিক্ষাটা আমরা পাথরের কাছ থেকে শিখতে পারি। এভাবে পৃথিবীর সকল বস্তু বা ব্যক্তির কাছ থেকে শিক্ষা নিয়েই আমাদের পথ চলতে হবে। এরপরে দেখতে পাচ্ছ কবির ব্যক্তিগত জীবনের পরিচয়গুলো এখানে দেওয়া আছে, এই অংশটুকু পড়ে নেবে। এরপরে ছোট ছোট দেখতে পাচ্ছ যে বহু নির্বাচনী প্রশ্নগুলো দেওয়া আছে, উত্তরগুলো মিলিয়ে নেবে। আর এখানে একটা সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে। কবিতাটা বুঝতে পারলে তোমরা সৃজনশীল প্রশ্নের উত্তরটা নিজেরাই তৈরি করে লিখতে পারবে। তারপরও আমরা এটা নিয়ে পরবর্তীতে আবারও কথা বলার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, কবিতার মূল বিষয়বস্তুগুলো লাইন বাই লাইন যদি তোমরা বুঝে নিতে পারো, তাহলে এই কবিতাটি সম্পর্কে যে কোনো প্রশ্ন আসলে তোমরা সঠিক উত্তর লিখতে পারবে। আমার ভিডিওটি বারবার দেখার চেষ্টা করো, সেই সঙ্গে নিজেরা পড়ে যদি এরপরেও কোথাও কোনো অসুবিধা হয় আমাকে তোমরা জানালে আমি আবারও তার উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবে, সে পর্যন্ত সবার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।